বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রী এবং আর যারা শুনছেন, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ একটা অংশ বক্তব্য দিচ্ছিলেন আর বড় অংশ শুনছিলেন। বলতে ভালোই লাগে, কিন্তু শোনাটা একটু কঠিন কাজ। তো সেই কঠিন কাজটি আপনারা অনেকক্ষণ যাবৎ করছেন। আপনারা এই আজকে নন ওয়ার্কিং ডে, শনিবার কলেজ বন্ধ, এদের পরও আপনারা যারা এখানে আজকের এই অনুষ্ঠানে এই স্মরণ সভায় অংশগ্রহণ করে এই আজকের এই অনুষ্ঠানকে সার্থক করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে রক্ত বাঁচাতেই রক্ত দিতে হয়, কি অদ্ভুত নিয়ম পৃথিবীতে। মানুষের সৃষ্টি লগ্ন থেকেই রক্তপাতের সূচনা হয়েছে, আজও চলছে, চলতে থাকবে। আর যাদের বিরুদ্ধে রক্তপাত, যাদের বিরুদ্ধে আন্দোলন হয়, তারাও থাকবে, হয়তো দেশের কোন এক প্রান্তে অথবা পুরো দেশ জুড়ে, কোন এক বিশেষ দেশে অথবা পৃথিবীর অন্য কোনো জায়গায়, অন্য কোনো দেশে, নানা রূপে। এতক্ষণ যে আলোচনা শুনলাম, এই যে বৈষম্য, সাম্যের অভাব, এটা আরো ব্যাখ্যা আছে। সাম্যের অভাব, এই সমতা সাম্য যখন না থাকে, সেই অবস্থাটাই তো বৈষম্য। বৈষম্য বড় ভয়াবহ খারাপ জিনিস। আর সেই বৈষম্য ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা অত্যন্ত দুরূহ এবং কঠিন কাজ। ন্যায় বিচার একমাত্র আল্লাহ করতে পারেন। এই দুর্বল মানুষ ন্যায় বিচার করতে ব্যর্থ, কিন্তু ন্যায় বিচার করার চেষ্টা তো থাকতে হবে। ব্যর্থ হতেই পারে, কিন্তু সেখানে চেষ্টা তো থাকতে হবে। এখন আমার আলোচনার যে আল ধরেছি আমি, এটা শেষ হবার নয়। তোমার একটু এগিয়ে যাব, কিছু কথা বলবো। সেটা হলো যে আমরা কেন রাজনীতি করি, এটা অবাক হই। তোমাকে চায় না, তুমি কেন জোর করে চেপে ধরে থাকো? আমি কোনো বিশেষ দলের কথাও বলবো না, এটা যারাই করবে তাদেরকেই বলতে চাই যে যারা চাই না তাদের উপর জোর করে চেপে ধরে থাকা ব্যক্তিত্বহীনতা। একটা ভদ্রলোক, একটা জ্ঞানী গুণী মানুষ, একটা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, আত্মসম্মানবোধ মানুষ তখন এটা করতে পারে না। যখন একজন মানুষ বুঝতে পারে আমার প্রয়োজন, সে প্রয়োজনীয়তা শেষ, আমার জনপ্রিয়তা নেই, আমাকে মানুষ চাচ্ছে না, আমি জোর করে কেন তাদের উপর চেপে বসে থাকবো? এরকম একটা জাতীয় আভিজাত্য, গণতান্ত্রিক আভিজাত্য কেন সৃষ্টি হয় না আমাদের দেশে? এশিয়ার আরেক আন্দোলন আপনারা জানেন যে, উদাহরণ দেওয়ার মতো বেশ কিছু দেশ আছে, যেমন ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। সেখানে রাজনৈতিক আভিজাত্য আছে। এই যে যেমন এক উদাহরণ দিলাম, যখন কেউ অপছন্দ করে সে পদত্যাগ করে, জাতির খাতির, যে আমাকে চাচ্ছে না, আমার ভুল হচ্ছে, পদত্যাগ করে। জাপানে একই অবস্থা, বিভিন্ন দেশে যত পদত্যাগ করে। আর আমরা এমন দেশের মানুষ, সেই অপছন্দ তো অপছন্দই, যদি তার, এটা ভাষাটা কেমন হবে জানি না, বস্ত্র হরণ করা হয়, তবু সে হাত দিয়ে চেপে ধরে পদে থাকার চেষ্টা করে। কি নিকৃষ্ট মানসিকতা! তোমাকে নেতা হিসাবে জাতি চায় না, নির্লজ্জের মতো তুমি থাকো কেন? আমি কমন কথাই বলছি, এটা সবার জন্য প্রযোজ্য। চায় না, থাকো কেন? ওই নির্লজ্জ লোকটা কিভাবে আমার নেতা হবে? নেতা হয় কিভাবে? তাই
গণতন্ত্র প্রতিষ্ঠায় এখনো খুব বুঝি তা না, তবে এই আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রয়োজনীয়তা হারে হারে বুঝতে পেরেছি। মানুষের সাথে যোগাযোগ যাদের না থাকে তাদের টিকে থাকা সম্ভব নয়। আর মানুষের সাথে যোগাযোগ করতে গেলে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। আমি জানি কোনো ব্যক্তি সকলের মন জয় করতে পারবে না, সব চাহিদা পূরণ করবার মতো কোনো ব্যক্তি বা গোষ্ঠী বা কোনো সরকার পৃথিবীতে নেই, কিন্তু চেষ্টাটা তো করতে হবে। যখন গণতন্ত্র মরে যায় তখন কোন স্বৈরাচারী সরকারের সাথে জনগণের সম্পর্ক মরে যায়, সম্পর্ক থাকে না, জনগণের 1 পয়সা দাম থাকে না, ভোটারের মূল্য থাকে না, নাগরিকের কোনো প্রয়োজন থাকে না, নাগরিক তার চাওয়া পাওয়ার কোনো জায়গা খুঁজে পায় না, হয় নির্যাতিত। তখন সরকার তার সুবিধা মতো দয়া বরবশ হয়ে যদি কিছু দেয়, জনগণ পায় না, পায় না। তাহলে সেই অবস্থা তো শুভ বুদ্ধি সম্পন্ন বিবেকবান মানুষ বেশি দিন সহ্য করতে পারে না। কোন যুদ্ধে সবাই একসঙ্গে অংশগ্রহণ করে না। সব যুদ্ধে, সব আন্দোলনে কয়েকটা গোষ্ঠী থাকে, নিছক একটা সমর্থক গোষ্ঠী থাকে। আর এখন তো সোশ্যাল মিডিয়ায় একটা গোষ্ঠী কাজ করে, কেউ কেউ সশস্ত্র আন্দোলনে অংশগ্রহণ করে। ইসলামে আছে যদি কোনো কিছু পছন্দ না হয় তাকে হয় যদি অন্যায় করা হয়, হাদিসে আছে যে তুমি সরাসরি তুমি করো, প্রতিহত করো। তার সাহস যদি না হয় তোমার, তাহলে তুমি কথা বলো, বিরুদ্ধে কথা বলো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো। তা যদি না পারো, মনে মনে ঘৃণা করো। প্রত্যেকটারই গুরুত্ব আছে, সশস্ত্রের গুরুত্ব তো আছেই, সশস্ত্রের তো বিকল্প নেই। কিন্তু যে নানান এই যে বলেও যে ঘৃণা প্রকাশ করে, তারও সেও এক ধরনের মুক্তিযোদ্ধা, এবং যে ঘৃণা করে মনে মনে সেও মুক্তিযোদ্ধা। কারণ সে অন্তত বিপক্ষে তো নামে নাই। কেউ যদি নিষ্ক্রিয় থাকে, আন্দোলনের সময় যদি কেউ নিষ্ক্রিয় থাকে, তবু মৌনতা সম্মতির লক্ষণ। অন্তত সে আন্দোলনকারীদের বিরুদ্ধে গিয়া আন্দোলন প্রতিহত চেষ্টা করে নাই। এই নানা শ্রেণীর লোক থাকবে, ছিল, আছে, থাকবে। কিন্তু যারা সশস্ত্র সংগ্রাম করে, যারা প্রতিবাদ করে, জীবন দেয়, তারা শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষ। জীবনকে আমরা সবাই ভালোবাসি, জীবনকে সবাই ভালোবাসি। এখন যদি কোনো শব্দ হয় এখানে, বিকট শব্দ, যে যার মতো দৌড় দিয়ে আমরা পালাবো, জানলা দিয়ে বের হবার চেষ্টা করব। দরজা আমরা তাল খুঁজে পাবো না, জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করবো। আমরা জীবনকে অনেক ভালোবাসি। আর যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে, তারাও জীবনকে ভালোবাসত, কিন্তু জীবনের চেয়ে বেশি ভালোবাসত তারা এই দেশের মানুষকে। জীবনের চেয়ে বেশি ভালোবাসত সুন্দর পরিবেশ আসুক, সেজন্য যুদ্ধে গেলে, যুদ্ধের ধর্ম হলো কিল অর বি কিল্ড, মারো অথবা মরো। এই দুটার একটা কিছু, এনি অফ দেম মে হ্যাপেন এনি টাইম। ওই দুটার একটা যে কোনো সময় করতে পারে। মুগ্ধ, আবু সাইদ, ওরা কিন্তু জানতো না যে ওরা মারা যাবেই। আর অন্য যারা আন্দোলন করেছে, যারা সশরীরে প্রত্যক্ষভাবে, তারা কিন্তু সবাই জানতো না তারা বেঁচে ফিরবে। তারা সৌভাগ্যক্রমে বেঁচেছে। তাই এ ধরনের যুদ্ধ আমি মনে করি অনাকাঙ্ক্ষিত। অনাকাঙ্ক্ষিত কেন বলছি? কেন লাগবে এরকম যুদ্ধ করা? কেন রক্ত ঝরবে? কেন মায়ের বুক খালি হবে? আর এই বৈষম্য বিরোধী আন্দোলন ছিল একটু ব্যতিক্রম, যেখানে তরুণ তাজা প্রাণ, যারা পৃথিবীকে বুঝে সারতে পারে নাই, এই পৃথিবীর রূপ রস রং বুঝে সারতে পারে নাই, যারা শিশু, বেশিরভাগ ছিল শিশু, যারা জীবন দিয়েছে, একেবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে। একটা পর্যায়ে আপনারা বলতে পারেন, যেখানে এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, আরো বিভিন্ন বাম রাজনীতি, ডান রাজনীতি, নানা ধরনের রাজনৈতিক দল আছে। এখানে খানেকের মতো অন্তত রাজনৈতিক ছোট বড় দল আছে, কিন্তু সবাই মিলে মানুষ। একটা পর্যায়ে আবেগ গিয়ে একখানে দাঁড়ায়, যখন এই ছোট ছোট শিশুদেরকে হত্যা হতে দেখলো জাতি,
আমার মনে হলো পুরো জাতি বিবেকবান, পুরো জাতি এক হয়ে গেল। তখন ছিল আর যারা দুষ্কৃতিকারী ছিল তারা পালাবার রাস্তা খুঁজছিল, আর বাকিরা সবাই কেউ মৌনভাবে সমর্থন করেছে, কেউ সশস্ত্রভাবে, কেউ সোশ্যাল মিডিয়ায়। কারণ একটা পর্যায়ে পুরো জাতির আবেগ এক হয়ে গিয়েছিল। তাই আমার মনে হয়েছিল এই যে অন্ধ ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে, এইরকম নৈরাজ্য কেউই পছন্দ করে না, কেউ না, যদি করে সে মানুষ নয়। তাই একটা পর্যায়ে দেখা গেল যে ছোট ছোট শিশু, প্রাইমারি ছাত্র পর্যন্ত নেমেছে রাস্তায়, তারপর হাই স্কুলের ছাত্ররা নেমেছে। এরা জানের উপর দিয়ে শো করে গুলি যাচ্ছে, এরপরও বিস্বা হচ্ছে না। তখন মনে হয়েছে আল্লাহ নিজ হাতে এদেরকে পাঠিয়েছে, নিজে প্রেরণ করেছে এই দুরবস্থা থেকে জাতিকে মুক্ত করার জন্য। তখন মনে হয়েছে আর রক্ষা নেই, অবশ্যই একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। আসলো, আর জন্ম হলো এক ভয়ানক সৌন্দর্যের। A terrible beauty is born. তাই যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদেরকে আমি সেলুট জানাই, তাদের রূহের মাগফিরাত কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন প্রকৃত শহীদি মর্যাদা লাভ করেন। যারা আহত তাদের জন্য চিকিৎসার সুব্যবস্থা করা হয়। সরকারের কাছে আবেদন থাকবে, যারা আহত হয়ে আছে, অনেকে চোখ হারিয়েছে, অনেকে পা হারিয়েছে, যারা এখনো হসপিটালে কাতরাচ্ছে, তাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, তারা স্বাভাবিকভাবে চলতেও পারবে না। তাদের জন্য সুব্যবস্থা করা হয়, অর্থাৎ যতদিন তারা বেঁচে থাকবে তাদের জন্য সুব্যবস্থা করা হয়, তাদের মর্যাদা দেওয়া হয়। তা না হলে ভবিষ্যতে জাতি যদি কোনো দুর্দিনে পড়ে, দুরবস্থায় পড়ে, তাহলে এইভাবে আর এই সন্তানেরা রুখে দাঁড়াবে না। অন্তত মর্যাদা দেওয়া উচিত তাদেরকে। তো যাই হোক, আমি এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আহতদের সুস্থতা কামনা করছি, এবং যে জন্য এই যুদ্ধ, যে জন্য এই আন্দোলন, আর যারা এদেরকে পাখির মতো হত্যা করেছে তাদের প্রতি আমি চরম ঘৃণা প্রদর্শন করছি। আর যেন কেউ এভাবে জোর করে ক্ষমতায় থাকতে না চায়। সঠিক গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবে, নির্বাচনে জাতি যাকে চাবে সেই দেশ চালাবে, তাহলে হবে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন। অন্তত জাতীয় আভিজাত্য যেন সৃষ্টি হয়। এই এত জীবন গেল, এদের এই আন্দোলন যেন বৃথা না যায়, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা আসলে কেউই পছন্দ করি না এই স্বৈরাচার, কেউ না। এই স্বৈরাচারী করে যারা, তাদের মধ্যে অনেকে আছে তারাও পছন্দ করে না। হয়তো বিশেষ এক ব্যক্তির একঘেয়েমির কারণে এই অবস্থায় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা ঘৃণা করি এই পরিস্থিতির, এই ধরনের জোর করে যেন আর কেউ কোনোদিন এইভাবে ক্ষমতায় থাকতে না পারে, আর জোর ক্ষমতায় থাকার জন্য যেন আর একটি মানুষের জীবন না যায়, সেই পরিবেশের জন্য সৃষ্টি হয়। এভরি লাইফ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল। তাই আমাদেরকে আরো সজাগ থাকতে হবে। আর আমরা আশা করতেই পারি, বর্তমান যারা নেতারা কথা বলছেন তারা সবাই বলছেন যে সাম্যের একটা দেশ, একটা পরিস্থিতি সৃষ্টি হবে, সঠিকভাবে নির্বাচন হবে, সেখানে এই জাতি ভোটারেরা সঠিক নেতাকে বেছে নেবে, যাতে এই দেশে সত্যিকার অর্থে শান্তি আসে। আর যেন কখনোই জাতিকে এরকম যুদ্ধ না করতে হয়, বিনা যুদ্ধেই যেন আমরা ভবিষ্যতেও শান্তি পাই, জাতি যেন আরামে ঘুমাতে পারে। এই আয়োজন যারা করেছেন, আজকের আয়োজনে যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যারা সুন্দর, বুদ্ধি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন এবং অভিজ্ঞতা সম্পন্ন বক্তব্য দিয়েছেন, আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর আরো 2টা পর্ব আছে। আমরা ঘোষণা দিয়েছিলাম কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, হাম
প্রতিযোগিতা, নাচ প্রতিযোগিতা, যে কজন থাকুক আমরা সেগুলো শুনবো। আর সর্বশেষ দেশাত্মবোধক গান, কুইজ প্রতিযোগিতা, বৈষম্য বিরোধী আন্দোলনে যা যা ঘটেছে তার উপরে কুইজ প্রতিযোগিতাও আছে। আশা করি আপনারা সর্বশেষ থাকবেন। অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তবুও আরেকটু অপেক্ষা করবেন। আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এই প্রথম যে আলোচনা পর্ব এটা সমাপ্তি ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকুন, আর সার্থক হোক এই রক্ত দেয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।